মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কত নম্বর ক্লাস হচ্ছে? 34। কি পড়াচ্ছিলাম? পঞ্চম অধ্যায়ের পরীক্ষণমূলক পদ্ধতি। আমরা অলরেডি দুটো শেষ করেছি। কি অন্বয়ী পদ্ধতি এবং ব্যতিরিক পদ্ধতি। আমরা 3rd নাম্বারে ছিলাম সহপরিবর্তন পদ্ধতি। 3 নম্বর যেটা ছিল যৌথ অন্বয় ব্যতিরিক পদ্ধতি, আমি এখন এটা স্কিপ করে গেছি। আচ্ছা, তোমাদের আগেই বলেছি যে এই পঞ্চম অধ্যায়ের যে 5টা সূত্র দেওয়া আছে অপনয়নের সূত্র, 1 নাম্বারটা হচ্ছে মনে রাখো, 1 নাম্বারটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি, 2 নাম্বারটা হচ্ছে ব্যতিরিকের, 3rd নাম্বারটা হচ্ছে সহপরিবর্তনের, আর 4th নাম্বারটা হচ্ছে পরিশেষের, এবং 5ম নাম্বারটা হচ্ছে এখানে 3 নাম্বারে যে যৌথ অন্বয় ব্যতিরিক আছে সেটা। ঠিক আছে? তাহলে এখন আমি যে সহপরিবর্তন পড়াচ্ছি এটাও 3 নাম্বার, এটা 4 নাম্বার পদ্ধতির মধ্যে, আর তোমার অপনয়নে চলে যাবে 3 নাম্বারে। ঠিক আছে? আবার উল্টাপাল্টা করো না। 3 নাম্বারের অপনয়নের সূত্রটাই হচ্ছে এখানে 4 নাম্বারে। আচ্ছা, সহপরিবর্তন গত ক্লাসে কিছুটা বুঝেছি। এটার মানেই হচ্ছে একসাথে পরিবর্তন। উদাহরণটা ছিল এরকম: যদি চন্দ্রের আকার বাড়ে বা কমে তাহলে জোয়ার ভাটাও বাড়বে বা কমবে। এই প্রক্রিয়ার সাহায্যে জোয়ার ভাটার গতি প্রকৃতির ব্যাখ্যা দেওয়া যায়। এবং এটি হচ্ছে আমরা জানি, আমরা এই পরীক্ষণমূলক পদ্ধতি দিয়ে কি করি? কার্যকরণের সম্পর্ক নির্ণয় এবং প্রমাণ করি। আমরা জানি কারণের দুটো দিক আছে, একটা হচ্ছে পরিমাণগত দিক আর একটা হচ্ছে গুণগত দিক। যে দুটো প্রক্রিয়া আমি অলরেডি পড়িয়েছি অন্বয় আর ব্যতিরিকে, সেটা কিন্তু কারণের গুণগত দিক নিয়ে আলোচনা করে, আর এটাই একমাত্র প্রক্রিয়া যেটা কারণের পরিমাণগত দিক নিয়ে আলোচনা করবে। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা মনে রাখবো এমসিকিউ এর জন্য। তাহলে আমাদের পেজ নাম্বার কত ছিল? আমাদের এটা সহ পরিবর্তনের পেজ নাম্বার হচ্ছে 179 to 181। এটা হচ্ছে 17 পেজ নাম্বার হচ্ছে, এখানে লিখে দিই 79 পেজ নাম্বার। সহপরিবর্তন শব্দটার অর্থ হচ্ছে কি? পারস্পরিক পরিবর্তন। কারণের সাথে কার্যের পরিবর্তন হলো সহপরিবর্তন, এবং এই পদ্ধতিতে কারণের পরিবর্তনের সাথে সাথে কার্যেরও পরিবর্তন হয়। এই পদ্ধতির মাধ্যমে কার্য ও কারণ অনুসন্ধান করা হয় এবং নির্ণয় করা হয়। দুটি ঘটনা একই সাথে পরিবর্তিত হলে বা একই সাথে পরিবর্তন ঘটলে তখন তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে বলে মনে করা হয়। আচ্ছা, এখানে বলছে পূর্ববর্তী ঘটনাকে যদি একই সাথে দুটো ঘটনা বাড়ে এবং কমে তাহলে কি বলা হবে? পূর্ববর্তী ঘটনাটা হচ্ছে পরবর্তী ঘটনার কারণ এবং পরবর্তী ঘটনাটা হচ্ছে পূর্ববর্তী ঘটনার কার্য। এখানে অনেকগুলো উদাহরণ দেখতে পাবে এবং মনে রেখো প্রত্যেকটা উদাহরণই কিন্তু এই সহপরিবর্তনের কি উদ্দীপক। প্রথম উদাহরণটা হচ্ছে এখানে বায়ুর চাপ বৃদ্ধির সাথে সাথে ব্যারোমিটারে পারদ স্তম্ভের মাত্রা বৃদ্ধি পায়। আবার অন্যদিকে বায়ুর চাপ হ্রাসের সাথে সাথে কি হচ্ছে? ব্যারোমিটারের পারদ স্তম্ভের মাত্রা কমতে থাকে। সুতরাং এ থেকে আমরা কি অনুমান করব? যে বায়ুর চাপই হচ্ছে পারদের উঠানামার কারণ। আচ্ছা, এটা আমরা ইজিলি লিখতে পারবো, বায়ুর চাপটা হচ্ছে কারণ আর পারদের উঠানামা হচ্ছে কার্য। সবসময় মনে রাখো পূর্বেরটা হচ্ছে কারণ আর পরেরটা হচ্ছে কার্য। আচ্ছা, সহপরিবর্তন পদ্ধতি অনুযায়ী আমরা কারণ ও কার্যের সম্পর্ক হচ্ছে পরিমাণগত। অপনয়নের সূত্র হলো, এখানে অপনয়নের সূত্রটা আবার এদিকে এর সাথে আবার দেয়া আছে, পেজ নাম্বার 80-তে দেখবে। যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা পূর্বকের হ্রাস বৃদ্ধির সাথে সাথে, আমার মনে এটা বলার প্রয়োজন নেই, পূর্ববর্তী ঘটনা পূর্ব একই জিনিস। হ্যাঁ, পূর্বকের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আরেকটা কথা মনে রেখো, পূর্বক লিখলে আর পূর্ববর্তী ঘটনা লেখার দরকার নেই। পূর্বকের হ্রাস বৃদ্ধির সাথে সাথে অনুগের সমপরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে মনে করতে হবে উভয়ের মধ্যে কার্যকর সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, মনে রাখতে হবে পরিমাণগত দিক থেকে। জাস্ট এটা পড়ার সময় তোমরা শুধু একটা কথা মনে রেখো, কারণের সংজ্ঞাটা বারবার পড়বে। কোন সংজ্ঞাটা? কার্ভের ট্রিটের সংজ্ঞাটা। আমি আবার একটু আমি গুণগত দিক থেকে বলছি না, জাস্ট মনে রাখো
পরিমাণগত দিক থেকে কারণ ও কার্য সমান। প্রথমেই তোমরা এটা আলোচনা করার সময় লিখবে, প্রথম লাইনটা হবে সহপরিবর্তন কথাটার অর্থ হচ্ছে পারস্পরিক পরিবর্তন। আমরা জানি এই পরীক্ষণমূলক পদ্ধতি দ্বারা কার্যকারণ সম্পর্ক নির্ণয় এবং প্রমাণ করা হয়। কারণের দুটো দিক আছে, একটা হচ্ছে পরিমাণগত, একটা হচ্ছে গুণগত। আর এই প্রক্রিয়াটি কারণের পরিমাণগত দিক নিয়ে আলোচনা করে। পরিমাণগত দিক থেকে কারণ ও কার্য সমান। ঠিক আছে, এই লাইনগুলো না লিখবে না, অ্যান্সার শুরু করবে না। তারপরে বলবে এই যে এখানে আছে শক্তি যে পরিমাণ, আমি ফার্স্ট ইয়ারে পড়িয়েছি, পরিমাণগত দিক থেকে একটা বস্তুর মধ্যে, ঠিক আছে, যে পরিমাণ কারণ থাকে সেই পরিমাণ কার্য থাকে। ঠিক একটা শক্তির মধ্যে যে পরিমাণ কার্য সে পরিমাণ কারণ, যে পরিমাণ কারণ সে পরিমাণ কার্য। আচ্ছা, এখানে যুক্তিবিদ কফির একটা কথা আছে, দুটি ঘটনা যদি একই সাথে সহ পরিবর্তিত হয় তাহলে অন্য সকল অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে ঘটনাটি কার্যকরণ সম্পর্কে আবদ্ধ থাকে। তোমরা কফি সংজ্ঞাটা পড়ে নিতে পারো যে অন্য সব অবস্থা অপরিবর্তিত থাকবে, যে দুটি ঘটনার মধ্যে পরিবর্তন ঘটবে, আর যে দুটি ঘটনার মধ্যে পরিবর্তিত হচ্ছে সেটাই হচ্ছে একে অন্যের সাথে কার্যকরণ সম্পর্কে আবদ্ধ। এই যে এখানে গত ক্লাসে যেটা বলেছি এটা বললাম না, চন্দ্রের আকৃতি বাড়লে সমুদ্রের জোয়ার ভাটা বাড়ে, আর চন্দ্রের আকৃতি কমলে সমুদ্রের জোয়ার, এটাই বেশি আসে এটা, বা বায়ুর চাপটা। আচ্ছা, প্রকৃতির মধ্যে তোমরা দেখো, প্রকৃতি ট্রাই করবে যে পরপর না লিখে পয়েন্ট আকারে লিখতে। অন্যগুলোর মধ্যে পয়েন্ট আকারে দেওয়া আছে, এটাতে আবার দেওয়া নেই। ঠিক আছে, তোমরা নিজেরা বের করে নেবে। প্রথমেই লিখবে যে সহপরিবর্তন পদ্ধতি, মির বলেছেন সংজ্ঞাটা এটা, যদি একটি ঘটনা অন্য ঘটনার সাথে বিশেষ প্রকার হ্রাস বৃদ্ধির সাথে আরেকটি ঘটনা বিশেষভাবে হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে অন্য দুটি ঘটনার কার্যকরণ সম্পর্ক রয়েছে। শিখিয়ে দিয়েছি প্রথমে কিভাবে লিখবে। ওই প্রথম 2-3টা লাইন লিখে লিখবে সংজ্ঞাটা, মিলের সংজ্ঞা, অন্য কোনো দরকার নেই। তারপর উদাহরণটা দিয়ে দিলে চন্দ্রের আকৃতির সাথে জোয়ার ভাটার আকৃতির হ্রাস বৃদ্ধি। এটা দেওয়ার পরে অপনয়নের সূত্রটা উপরের দিকে আছে, ওটা নামিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, দেওয়ার পরে লিখবে আচ্ছা অন্যান্য পদ্ধতিটা আগে বলেছে, অন্যান্য পদ্ধতিতে আলাদা, এটার পরিমাণ নিয়ে আলোচনা করে। এটা দুই প্রকার, গত ক্লাসে একটু হিন্টস দিয়েছি, আমি চলে গেলাম দুই প্রকারে। একটি হচ্ছে সরাসরি, আরেকটি হচ্ছে বিপরীতমুখী। সরাসরিতে কি করবে? সরাসরিতে করবে ওই যে ওই উদাহরণটা, চাঁদের আকার বৃদ্ধি, জোয়ার ভাটা বৃদ্ধি। ঠিক আছে, উভয় ঘটনা যদি একসাথে লিখে ফেলবে, উভয় ঘটনা যদি একই সাথে হ্রাস বৃদ্ধি ঘটে, উদাহরণটা। আর এখানে একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে বিপরীতমুখীতে। যেমন বাজারে, গত ক্লাসে বলেছি আবারও বলছি, চাহিদা বেশি যোগান কম, আবার যোগান বেশি চাহিদা কম। আচ্ছা, আর এটা প্রথমটা ব্যবহৃত হয় কোথায় মনে রাখো, যে গত ক্লাসে বলেছিলাম আচ্ছা, তোমরা খেয়াল করো এই ছক দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সহপরিবর্তন বাস্তব উদাহরণ ঠিক আছে, মাঝে মাঝে বোর্ড কোশ্চেনে তোমাদের বাস্তব উদাহরণ না দিয়ে কিন্তু এই প্রত্যেকটারই কিন্তু একটা প্রতীকী দিয়ে দিয়েছে। এটা কিন্তু তোমরা স্কিপ করে যাও না, প্রত্যেকটা পরীক্ষামূলক পদ্ধতির প্রতীকীগুলো লিখে লিখে পড়বে গণিতের মতো করে। কারণ এই দৃষ্টান্তগুলো তুমি যদি না জানো তাহলে তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারছো না। সরাসরিটা তুমি এভাবে দেখবে যে এইটা যে পরিমাণে থাকে ঠিক এটা সে পরিমাণেই বাড়বে। ঠিক আছে, দেখো আমি লিখছি পূর্ববর্তী ঘটনায় ক খ ঘ
সহজ কিন্তু মনে রাখা। সরাসরিতে এইটার যা পরিমাণ থাকবে, দেখো আমি লিখেছি ক খ গ ত থ দ, জাস্ট কয়ের উপরে 1 মানে 1 বাংলায় 1 2 3, তয়ের উপরে 1 2 3। আর আমাদের কি বলেছিল, অন্যান্য সব অবস্থা অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র একটা বাড়লে আরেকটা কমবে, একটা বাড়লে বাড়ার সাথে সাথে ওইটাও সাথে সাথে বাড়বে। এখানে দেখো খ গ থ দ সব ঠিকই আছে অন্যান্য অবস্থা, জাস্ট এটা বেড়েছে, এটার যে পরিমাণ হচ্ছে এটারও তয়েরও একই অবস্থা হচ্ছে। এটা হচ্ছে ত ন 3, ঠিক আছে, ত থ দ। এইখানে দেখো বিপরীতমুখীতে আমি আগেই বলেছি একটা বাড়লে একটা কমে, ঠিক সব অন্যান্য অবস্থা খ গ থ দ একই আছে। এখানে ক, এখানে ত, ঠিক আছে, এখানে যা আছে এখানে ঠিক আছে, এখানে ক প্লাস দিয়েছি, এখানে প্লাস আছে, এখানে এই জন্য মাইনাস, বিপরীতমুখী, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, ঠিক আছে। এই যে কথাটা এখানে দেখো, নিচে প্রতীকী দৃষ্টান্তের সাহায্যে সরাসরি বিপরীতমুখী দেওয়া আছে। তোমরা লিখলে নিজেরা এত কাহিনী লিখতে হবে না, শুধু লেখো আলোচ্য ঘটনাটি 3 ক্ষেত্রে 3 মাত্রায় বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী ঘটনা ক একইভাবে বৃদ্ধি পেয়েছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক তয়ের কারণ, ত হচ্ছে কয়ের কার্য। জাস্ট এক কথা লিখবে, উল্লেখিত দৃষ্টান্তে দেখা যাচ্ছে ক যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, পূর্ববর্তী ঘটনা যেভাবে বৃদ্ধি পেয়েছে পরবর্তী ঘটনা সেভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে ক হচ্ছে তয়ের কারণ, ত হচ্ছে কয়ের কার্য। ঠিক এইভাবে বিপরীতমুখীতে গিয়ে বলবে, হ্যাঁ, বিপরীতমুখীতে গিয়ে কি বলবে তোমরা, একই কথা বলবে যে এখানে দেখা যাচ্ছে যে বিপরীতমুখীভাবে বৃদ্ধি পেয়েছে, খুব কমেছে, হ্রাস বৃদ্ধি ঘটেছে বিপরীতভাবে। এখন এটাকে না দুইভাবে ব্যাখ্যা করতে হবে, তবে এই কথাটা তোমাদের যদি ব্রড কোশ্চেনে না আসে 4 নম্বরে, তাহলে বাড়তি কথা দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখো পেজ নাম্বার হচ্ছে 181, পেজ 181-এ দেখতে পাবে এটাকে দুই ভাগে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি স্বপরিবর্তন পদ্ধতি অবস্থা 2 প্রকারের হয়, একটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি রূপান্তর হিসেবে, আর একটা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি রূপান্তর হিসেবে। অর্থাৎ তোমাকে যদি শর্ট কোশ্চেনে বলে সহপরিবর্তন, দ্যাটস এনাফ, এতটুকু পর্যন্ত। যদি আরও ডিটেলস জানতে চায় 4 নম্বরে, তখন তুমি এটা ব্যাখ্যা করবে সহপরিবর্তন পদ্ধতি 2 ভাবে, এই পদ্ধতি 2 ভাবে রূপান্তরিত হয়ে থাকে, 2 ভাবে রূপান্তর। আচ্ছা, 2 ভাবে রূপান্তর হয়, এটা তো লিখলে তুমি 2 ভাবে রূপান্তর হয়, তারপরেও তুমি প্রথমে আগে জাস্ট রূপান্তরটা লিখবে। এক হচ্ছে অন্বয়ী পদ্ধতির মাধ্যমে, লিখলাম না। আর 2 নাম্বার হচ্ছে ব্যতিরেকী। অন্বয়ী পদ্ধতি দিলাম, বই থেকে দেখে নিও, এখানে হচ্ছে ব্যতিরেকী পদ্ধতির রূপান্তর হিসেবে, পেজ নাম্বার 181-এ পাবে। আচ্ছা, এখন চলে যাই অন্বয়ী পদ্ধতি রূপান্তর হিসেবে। অন্বয়ী পদ্ধতি রূপান্তর হিসেবে 1 নম্বরে ওখানে লিখে দিয়েছি। হ্যাঁ, অন্বয়ী পদ্ধতি রূপান্তর হিসেবে কি বলছে দেখো, যখন সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তগুলো নিরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয় এবং পরিবর্তনশীল ঘটনাগুলো দৃষ্টান্ত ভেদে আলাদা হয়। আচ্ছা, আমি লিখে দিই, তারপর বোঝাচ্ছি তোমাদের। যখন সহপরিবর্তন পদ্ধতির
সংগ্রহ করা হয় এবং পরিবর্তনশীল ঘটনাগুলো দৃষ্টান্ত ভেদে তখন তাকে পদ্ধতির আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, অন্যই পদ্ধতির রূপান্তর হিসেবে কি বলছে, যখন সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তগুলো নিরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়। ঠিক আছে, মানে যখন নিরীক্ষণের মাধ্যমে আমরা জানি অন্যই পদ্ধতি নিরীক্ষণের পদ্ধতি মনে রাখতে খুব সহজ, নিরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং পরিবর্তনশীল ঘটনাগুলো দৃষ্টান্ত ভেদে আলাদা হবে। ঠিক আছে, পেজ নাম্বার তো বলে দিয়েছি 181। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে এটা দেখবে, ছকটা দেখে তারপরে করবে যে নিরীক্ষণের মাধ্যমে যখন, আর নিরীক্ষণ তো অন্যই পদ্ধতির খুব সহজ, নিরীক্ষণের মাধ্যমে যখন দৃষ্টান্তগুলোকে সংগ্রহ করা হয় এবং পরিবর্তনশীল ঘটনাগুলো হয় দৃষ্টান্ত ভেদে ভিন্ন। তারপর তুমি ছকটার দিকে তাকাও, দেখো এই প্রথম ঘটনা এটা ঠিকই আছে, এই পরিবর্তনশীল ঘটনাগুলো ভিন্ন ভিন্ন আমি বর্ণ দিয়ে লিখেছি। ঠিক আছে, তুমি বইয়ে 181 পেজে দেখে নিবে চিত্রটা। ঠিক আছে, দেখো পরিবর্তনশীল ঘটনাগুলো ভিন্ন, আর এটা হচ্ছে কিসের মাধ্যমে নেয়া, অন্যই পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, আর 2 নম্বরে ছিল কি, ব্যতিরেকে নিচে লেখা আছে দেখো, উপরের উদাহরণে নিরীক্ষণের সাহায্যে কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করা হয়েছে, যে দুটি ঘটনার মধ্যে একই হারে বাড়া কমা হয়েছে, পরবর্তী রয়ের যে হারে বেড়েছে পূর্ববর্তী কয়ের সে হারে বেড়েছে। ঠিক আছে, অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাগুলো আলাদা হয়েছে দৃষ্টান্ত ভেদে, অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থাগুলো আলাদা। এ থেকে আমরা অনুমান করি ক হচ্ছে রয়ের কারণ এবং র হচ্ছে করের কার্য। এটি অন্যই পদ্ধতির মাধ্যমে বিশেষ্য। আর ব্যতিরেকি পদ্ধতির মাধ্যমে বলছে 2 নাম্বার, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ওটাও এক, শুধুমাত্র কি লিখতে হবে, যখন সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তগুলো
আমরা জানি ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে পরীক্ষণের পদ্ধতি, তখন তুমি লিখবে এখানে নিরীক্ষণের জায়গায় জাস্ট পরীক্ষণ লিখবে। ঠিক আছে, পরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং পরিবর্তনশীল ঘটনা দুটির সহগামী অনুগামী ঘটনাগুলোর সকল দৃষ্টান্ত একই রূপ হয়। আচ্ছা, এখানে তো ছিল ঘটনাগুলো দৃষ্টান্ত আলাদা হয়, এখানে লিখবে সংগ্রহ করা হয় এবং পরিবর্তনশীল ঘটনা দুটির এবং পরিবর্তনশীল, এখান থেকে একটু চেঞ্জ করে ফেলো, এই কথাটা চেঞ্জ করবো। পরিবর্তনশীল ঘটনা দুটি সহগামী ঘটনা দুটি সহগামী ঘটনাগুলো সহগামী। আচ্ছা, আমরা ভালো করে জানি নিরীক্ষণের পদ্ধতি অন্যই পদ্ধতি, আর 2 নম্বরটা ছিল পরীক্ষণ ব্যতিরেকি পদ্ধতি। আর ব্যতিরেকি যখনই বলবে তখনই মাথায় ব্রেনে রাখবে এটা ভাবে পরীক্ষণের পদ্ধতি, কথা কিন্তু শুরু একই রকম। যখন সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তগুলো জাস্ট ওখানে নিরীক্ষণ ছিল, পরীক্ষণ বসিয়ে দিবে। পরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং পরিবর্তনশীল ঘটনা দুটিও লিখতে পারো, ঘটনাগুলোও লিখতে পারো। ঘটনাগুলোর সহগামী ঘটনাগুলো সকল দৃষ্টান্তে একই রূপ হয়। আমরা পড়ছি সেই পরিবর্তনশীল ঘটনাগুলো ভিন্ন রকমের হয়, আর এখানে নিবে পরিবর্তনশীল ঘটনাগুলো একই রকম হয়, মানে আগেরটা যা ছিল পরেরটাও একই রকম বসবে। সহগামী ঘটনাগুলো সকল দৃষ্টান্তে একই রূপ হয়, তখন তাকে ব্যতিরেকি পদ্ধতি রূপান্তর করে। ঠিক আছে, চিত্রটার দিকে তাকালে এই লাইনগুলো লিখতে পারবে। তবে আবারও বলছি, যদি পুরো বড় করে না দেয় তাহলে এগুলো ব্যাখ্যার দরকার নেই, জাস্ট উল্লেখ করলে হবে পয়েন্টসটা। এটা 2 ভাবে ব্যাখ্যা করা হয়, একটা অন্যয় পদ্ধতির রূপান্তর, একটা ব্যতিরেকি পদ্ধতির রূপান্তর। জাস্ট অন্যয় পদ্ধতির জায়গা লিখে দিবে এটা নিরীক্ষণের মাধ্যমে হয়, আর ওটা লিখে দেবে পরীক্ষণের মাধ্যমে হয়। ঠিক আছে, তাহলে টিচার বুঝে যাবে অনেক কিছু। আর তোমাদের আজকের ক্লাসে একটু পড়া দিব যে নিচে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে সহপরিবর্তন, এটাও কিন্তু 1 বছর পর প্রতি বছরই আসছে ছোট বড় করে। তাহলে নিচে অনেকগুলো দৃষ্টান্ত আছে, 82 নাম্বার পেজে, নাহলে 82 নাম্বার পেজে নিচের উদাহরণগুলো পড়ে নেবে সবাই। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।